হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই প্ল্যাটফর্ম। আমি হৈমন্তিকা দাস এবং আজকে আমরা ইকোনমিক্স অফ ইন্ডিয়া এই সিরিজটা কমপ্লিট করব। কমপ্লিট সিলেবাস কভারেজ থাকবে। তোমরা থ্রু আউট এই যে ভিডিওটা পড়াবো সেখানে আমি লিখে উইথ দ্য হেল্প অফ দ্য স্লাইড না, আমি যেভাবে পড়েছি সেইভাবে আমার মাদার নোটস থেকে তোমাদের পড়াবো। তোমরা খাতা পেন নিয়ে আমি যেগুলো পড়াবো সেগুলোকে নিজেদের মতো করে নিজেদের খাতায় লিখতে থাকবে এবং এইভাবেই ইকোনমিক্স অফ ইন্ডিয়া এই যে টোটাল এন্টায়ার সিলেবাস যেটা আমাদের পরীক্ষার পার্সপেক্টিভে যেটা আমাদের পড়তে হয় সেটা কভার হবে। আজকে ক্লাস 1 এবং আজকে যে চ্যাপ্টারটা আমরা পড়াবো সেটা হচ্ছে বেসিক্স অফ ইকোনমি। তো প্রথম ইকোনমির যে মুখ্যত যে জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আসে সেগুলোকেই ডিসকাশন করা হবে। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমত ইকোনমিক্স। এই যে ইন্ডিয়ান ইকোনমি পড়ার জন্য আমাদের ইকোনমিক্স কি সেটাকে কিন্তু বুঝতে হবে। মেইনলি ইকোনমি যে জিনিসটা সেটার যে ডেফিনিশন হয় সেটা এই ইকোনমিক্স এই টার্মটা এটা কিন্তু একটা ইংলিশ টার্ম। ঠিক, এটা একটা ইংলিশ টার্ম, এটা একটা ইংলিশ ওয়ার্ড যেটা কিন্তু ডিরাইভড হয়েছে ফ্রম এ গ্রিক ওয়ার্ড। ঠিক, এটা একটা গ্রিক ওয়ার্ড থেকে এই ইকোনমিক্স কথাটা এসছে। সেটা কোনটা সেই গ্রিক ওয়ার্ড? সেই গ্রিক ওয়ার্ডটার নাম হচ্ছে ওকিওনোমিয়া। আমি লিখে দিচ্ছি ওকিওনোমিয়া। ইট ইজ এ গ্রিক টার্ম যেটা থেকে কিন্তু এই ইকোনমিক্স কথাটা ডিরাইভ করা হয়েছে। আচ্ছা, এই ওকিওনোমিয়া কথাটির অর্থ কি? এই ওকিওনোমিয়ার কথাটার অর্থ হচ্ছে হাউস হোল্ড ম্যানেজমেন্ট। অর্থাৎ হাউস হোল্ডকে ম্যানেজ করা, এটাকেই বলা হচ্ছে ওকিওনোমিয়া এবং যেখান থেকে পরবর্তীকালে কিন্তু ইকোনমিক্স কনসেপ্টটা এসছে। প্রথম এই ইকোনমিক্স এই যে জিনিসটা, এই যে টার্মটা প্রথম কিন্তু এনশিয়েন্ট গ্রিসে কিন্তু এটাকে প্রথম উচ্চারণ করা হয়েছিল এবং এনশিয়েন্ট গ্রিসের কাছ থেকে একজন গ্রেট গ্রিক ফিলোসফার যার নাম হচ্ছে অ্যারিস্টোটল, উনি কিন্তু এই যে আইডিওলজি, এই যে ইকোনমিক্সের এই যে কনসেপ্টটা কিন্তু ইনসেপশন করেছিলেন এবং উনি কিন্তু এই ইকোনমিক্সকে বলেছিলেন ইকোনমিক্স এটা হচ্ছে একটা সায়েন্স। এটা কি সায়েন্স? এটা হচ্ছে সায়েন্স অফ হাউস হোল্ড ম্যানেজমেন্ট, সায়েন্স অফ হাউস হোল্ড ম্যানেজমেন্ট। তাহলে হোপফুলি ক্লিয়ার যে ইকোনমিক্স কথাটা একটা ইংলিশ ওয়ার্ড যেটা একটা গ্রিক ওয়ার্ড থেকে এসছে, সেটা হচ্ছে ওকিওনোমিয়া যার মানে হচ্ছে হাউস হোল্ড ম্যানেজমেন্ট, এবং অ্যারিস্টোটল দ্য গ্রেট ফিলোসফার, গ্রিক ফিলোসফার হু ফার্স্ট কয়েন্ড দ্যাট ইকোনমিক্স ইজ এ সাবজেক্ট, ইট ইজ এ সায়েন্স অফ হাউস হোল্ড ম্যানেজমেন্ট। কামিং টু দ্য নেক্সট পয়েন্ট, আমরা যদি 1776 এর কাছে চলে আসি, 1776 সাল, তখন কিন্তু অ্যাডাম স্মিথের নাম আমরা জানি। অ্যাডাম স্মিথ কিন্তু আসেন এবং তিনি কিন্তু একজন ইংলিশ ইকোনমিক্স ছিলেন যাকে কিন্তু আমরা বলা হয় ফাদার অফ ইকোনমি। ঠিক, ফাদার অফ ইকোনমি তাহলে কাকে বলা হয়? অ্যাডাম স্মিথকে বলা হয় কিন্তু ফাদার অফ ইকোনমি। অ্যাডাম স্মিথ কিন্তু এই ইকোনমিক্সকে যেভাবে টার্মিনালাইজড করেছিলেন সেটা হয়েছিলেন, ইকোনমিক্সকে তিনি বলেছিলেন সায়েন্স অফ ওয়েলথ। অর্থাৎ আমাদের এই যে সম্পত্তি ওয়েলথ সেটাকে ম্যানেজমেন্ট করার যে সায়েন্স সেটাই হচ্ছে ইকোনমিক্স। তাহলে অ্যারিস্টোটল বলেছিলেন ইকোনমিক্সকে সায়েন্স অফ হাউস হোল্ড ম্যানেজমেন্ট। অন দি আদার হ্যান্ড অ্যাডাম স্মিথ দ্য ফাদার অফ ইকোনমি যাকে বলা হয়, তিনি কিন্তু ইকোনমিক্সকে বলেছিলেন সায়েন্স অফ ওয়েলথ। ঠিক, এরপর মানে অ্যাডাম স্মিথ তাহলে বোঝাতে চেয়েছিলেন যে ইকোনমি হচ্ছে এমন একটা সায়েন্স যেটার মাধ্যমে আমরা অ্যাকোয়ার করব নলেজ, যেটার মাধ্যমে কিন্তু আমরা ওয়েলথকে প্রপারলি ম্যানেজ করতে পারবো। এবং ম্যানেজমেন্ট কেন দরকার? ওয়েলথকে ম্যানেজ করার মাধ্যমেই কিন্তু আমরা নেশনের একটা প্রোগ্রেস করতে পারবো। আমরা যদি আর একটা ইম্পর্টেন্ট ইকোনমিক্সের কোটেশন ধরে নিই, তিনি ছিলেন হচ্ছে অ্যালফ্রেড মার্শাল। অ্যালফ্রেড মার্শাল কিন্তু ইকোনমিক্সকে কিভাবে টার্ন করেছিলেন? তার কাছে ছিল ইকোনমিক্স হচ্ছে একটা স্টাডি অফ ম্যানকিন্ড, স্টাডি অফ ম্যানকাইন্ডের স্টাডিকে বলা হচ্ছে ইকোনমিক্স। তার মানে এই হচ্ছে পুরো জায়গাটা। এবং আরো কয়েকটা জায়গা থেকে কোয়েশ্চেন আসে। লিওনেল, যদি রবিনসের আমরা একজন ইকোনমিক্স, তার যদি ভাষায় ইকোনমিক্সকে দেখি তাহলে লিওনেল রবিনস বলেছিলেন যে ইকোনমিক্স ইট ইজ এ সায়েন্স অফ স্কারসিটি।
স্কারসিটি মানে কি অভাব, তাহলে এই অভাবকে আমরা কিভাবে ম্যানেজ করতে পারবো তার উপর যে সায়েন্স লাগাবো সেটা হচ্ছে আমাদের কিন্তু ইকোনমিক্সের বেসিস। তাহলে এই হচ্ছে আমার জেনারেল ইন্ট্রোডাকশন ছিল। কামিং টু দ্য নেক্সট পোর্শন, আমরা যদি দেখি যে ইকোনমিক্স কি, তাহলে ইকোনমিক্স এর মাধ্যমে কিন্তু তাহলে আমরা মেইনলি যে টার্মটা ডিরাইভ করলাম, ইকোনমিক্স কিন্তু ওকিওনোমিয়া একটা গ্রিক ওয়ার্ড থেকে এসছে এবং এটা কিন্তু অ্যাডাম স্মিথ কিন্তু ইকোনমিক্সকে বলা হয় মডার্ন ইকোনমিক্সের জনক। এবং ইকোনমিক্স কিন্তু ইজ নাথিং বাট দ্য রিসোর্স ম্যানেজমেন্ট, অ্যাভেলেবেল আমাদের কাছে যে রিসোর্স আছে, ঠিক এই যে অ্যাভেলেবেল রিসোর্স আছে তার ম্যানেজমেন্ট, তার ইউজ, এইটার উপর যে সাবজেক্টটা দাঁড়িয়ে আছে সেটাই হচ্ছে আমাদের ইকোনমিক্স। ঠিক, এরপরে আমাদের যে জায়গাটা দেখতে হবে ইকোনমিক্সের জন্য ইম্পর্টেন্ট, অ্যাডাম স্মিথের একটি বইয়ের নাম, এখান থেকেও আমাদের কোয়েশ্চেন আসে। অ্যাডাম স্মিথ কিন্তু যাকে বলা হয় ফাদার অফ ইকোনমি, তিনি কিন্তু একটা ইম্পর্টেন্ট বই লিখেছিলেন যেই বইটার নাম হচ্ছে ওয়েলথ অফ নেশন। প্রত্যেকটা জায়গা থেকে কোয়েশ্চেন আসে। ওয়েলথ অফ নেশন ইজ এ ইম্পর্টেন্ট বুক রিটেন বাই অ্যাডাম স্মিথ, যেখানে কিন্তু ইটসেলফ এই যে ইকোনমিক্স এই ডিসিপ্লিনটাকে বোঝানো হয়েছে যে ইকোনমিক্স কি। আর একটা যদি আমরা জানি যে এই যে টোটাল আমাদের ইকোনমিক্স, সেই জায়গাটা থেকে আর একটা ইম্পর্টেন্ট বইয়ের নাম আমাদের পরীক্ষায় কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে জন, অথরের নাম হচ্ছে জন মেনার্ড কেনিস। ঠিক, জন মেনার্ড কেনিসের একটা বই জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট। ঠিক, জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি। তাহলে এই যে বই, এই বইটাও কিন্তু ইকোনমিক্সকে শেপ দিতে সাহায্য করেছিল এবং মেনলি এটা 1936-এ এটা পাবলিশ করা হয়। এবং 1936-এ এই যে বইটা পাবলিশ করা হয়েছিল, এটা কিসের ওপর, সাবজেক্ট কি ছিল, এই বইটার সাবজেক্ট ছিল কিন্তু 1930s-এ আমাদের কান্ট্রিতে, সরি আমাদের গ্লোবে, ওয়ার্ল্ডে একটা গ্রেট ইকোনমিক ডিপ্রেশন এসেছিল। গ্রেট ডিপ্রেশন, আর্থিক যে মন্দা ইন দ্য ওয়ার্ল্ড ডিপ্রেশন এসেছিল ইন দ্য 1930s। সেইটার ওপর ভিত্তি করে 1936-এ জন মেনার্ড কেনিস কিন্তু ইকোনমিক ইন্টারেস্ট কেন দরকার সেটার উপর একটা বই লিখেছিলেন, যার নাম হচ্ছে জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি, যেটাও কিন্তু আমাদের মানে টোটাল ইকোনমিককে বা ইকোনমিক্সকে কনসেপচুয়ালাইজ করতে সাহায্য করে। নাও কামিং টু দ্য নেক্সট পোর্শন, আমরা দেখবো ইকোনমিক্সকে তিনটে ভাগে মেনলি ভাগ করা যায়। তাহলে টাইপস অফ ইকোনমি, কি ধরনের অর্থনীতি চলছে তার মূলত তিনটি টাইপ থাকে। নাম্বার 1 লেখো, সেটা হচ্ছে ক্যাপিটালিস্টিক ইকোনমি। ক্যাপিটালিস্টিক ইকোনমি। 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে সোশ্যালিস্টিক ইকোনমি বা সমাজবাদী ইকোনমি। আর 3 নম্বর, যেখানে ক্যাপিটালিস্টিক এবং সোশ্যালিস্টিক ইকোনমির মিক্সচার তৈরি হয় তাকে বলা হয় মিক্সড ইকোনমি। বোঝা গেল? এবার আমাদের এই ক্যাপিটালিস্টিক, সোশ্যালিস্টিক এবং মিক্সড ইকোনমির যে ফিচার আছে সেটা আমাদের দেখে নিতে হবে। প্রথমত ক্যাপিটালিস্টিক ইকোনমি যদি আমরা লিখি একবার এখানটায়, আমরা দেখব ইউএসএ তে আমরা ক্যাপিটালিস্টিক ইকোনমি দেখি। ইউএসএ ছাড়া আমরা কোথায় দেখি, জার্মানি, ইউরোপিয়ান ইউনিয়নের যে সমস্ত কান্ট্রিগুলো আছে, মানে অর্থাৎ ওয়েস্টার্ন কান্ট্রিগুলোকে আমরা বলি ক্যাপিটালিস্টিক ইকোনমি। অন দ্য আদার হ্যান্ড পিওর সোশ্যালিস্টিক ইকোনমি আমরা কোথায় দেখি, ইউএসএসআর, মানে আমাদের যে রাশিয়া আছে সেখানে কিন্তু আমরা এই ধরনের সোশ্যালিস্টিক ইকোনমি দেখি। এছাড়া আমরা দেখব নর্থ কোরিয়া। ঠিক, নর্থ কোরিয়াতে দেখতে পাবো কিউবা ইজ এ কান্ট্রি যেখানে আমরা সোশ্যালিস্টিক ফর্ম অফ ইকোনমি দেখি। আর মিক্সড ইকোনমি আমরা কোথায় দেখি, ইন্ডিয়া ইজ দ্য ক্লাসিক এক্সাম্পল অফ দ্য মিক্সড ইকোনমি। ঠিক, তাহলে এই জায়গাগুলো লিখে নিলে এরপরে লেখো ক্যাপিটালিস্টিক ইকোনমি কি। আমরা যদি পুঁজিবাদী যে অর্থনীতি সেটাকে দেখি, মেনলি কিন্তু এখানে যদি আমরা ক্যাপিটালিস্টিক ফর্ম অফ ইকোনমি দেখি, সেখানে আমাদের দাঁড়িয়ে যেটা দেখতে হবে ক্যাপিটালিস্টিক ইকোনমিতে কিন্তু মেনলি সেখানে কিন্তু পয়েন্ট হচ্ছে প্রাইভেট এক্সিস্টেন্স থাকবে, প্রাইভেট এন্টারপ্রাইজ দ্বারা সেই ইকোনমি কিন্তু রুল হবে এবং সেখানে কিন্তু সেখানে মার্কেট
ইজ দ্য মেন কনসেপচুয়াল ফ্যাক্টর, যে মার্কেট বেসড ইকোনমি, মার্কেট হচ্ছে মেন ডিটারমাইনিং ফ্যাক্টর। বোঝা গেল? তাহলে মার্কেটে যেটা চাহিদা থাকবে সেই হিসাবেই কিন্তু ইকোনমি রান করতে থাকবে, এবং সেখানে কিন্তু মেনলি ওনারশিপ, কিন্তু পুরো ইকোনমির ওনারশিপ কিন্তু দেখা যাবে প্রাইভেট এন্টিটির কাছে থাকবে, প্রাইভেট কোম্পানির কাছে থাকবে। সেটা হচ্ছে আমাদের ক্যাপিটালিস্টিক ফর্ম অফ ইকোনমি। তাহলে এই ধরনের টার্মিনোলজি, এখানে মার্কেট থাকবে, প্রাইভেট কোম্পানি থাকবে, ওনারশিপ প্রাইভেট এন্টিটির কাছে থাকবে, এবং প্রোডাকশন লেড একটা ইকোনমি হবে, সেটাকে বলা হবে ক্যাপিটালিস্টিক ইকোনমি। নেক্সট সোশ্যালিস্টিক ইকোনমি যদি আমরা দেখি, সোশ্যালিস্টিক ইকোনমি হচ্ছে এমন একটা ইকোনমি যেখানে কিন্তু পাবলিক এন্টারপ্রাইজ থাকবে, অর্থাৎ গভর্নমেন্ট ওন এন্টারপ্রাইজ থাকবে, পাবলিক এন্টারপ্রাইজ থাকবে, সেখানে প্রাইভেট মোড থাকবেই না, এবং তারা কিন্তু ওনারশিপ হবে, ওনারশিপ কিন্তু থাকবে প্রাইভেট কোম্পানির কাছে নয়, পাবলিক এন্টারপ্রাইজের কাছে। এবং সেই যে স্টেটের প্রোডাকশন, একটা কান্ট্রিতে যে প্রোডাকশন হবে, মার্কেট থাকবে, ঠিক কতটা তৈরি করতে হবে, কি প্রোডাক্ট তৈরি করতে হবে, সবকিছু কিন্তু সেই ইকোনমিতে পাবলিক এন্টিটি ডিটারমাইন করবে। পাবলিক মানে এখানে কিন্তু গভর্নমেন্ট এন্টিটিকে বোঝানো হচ্ছে। তাহলে পাবলিক এন্টিটি কিন্তু প্রিডমিনেন্ট রোল প্লে করবে, প্রিডমিনেন্ট রোল প্লে করবে। হোপফুলি ইট ইজ ক্লিয়ার। নাও মিক্সড ইকোনমি, আমাদের কান্ট্রিতে যেমন মিক্সড ইকোনমি আছে, সেখানে কিন্তু বোথ ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যালিস্টিক প্লাস আমাদের ক্যাপিটালিস্টিক যে ইকোনমি, তার একটা কম্বিনেশন হবে মিক্সড ইকোনমি, যেখানে তার মানে সাইমালটেনিয়াসলি কি কি থাকবে, পাবলিক কোম্পানিও থাকবে, আবার প্রাইভেট এন্টিটিও থাকবে, ঠিক আছে। এবং সেখানে কিন্তু গভর্নমেন্ট ওনারশিপও থাকবে, গভর্নমেন্ট ওনারশিপও থাকবে, আবার প্রাইভেট ওনারশিপও থাকবে। হোপফুলি এই পুরো জিনিসটা তাহলে তোমাদের ক্লিয়ার হলো। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ইন্ডিয়া কি ধরনের ইকোনমি, মিক্সড ইকোনমির পোর্শন। এরপর আমরা চলে যাব ইকোনমিক টাইপের পর, আমরা দেখে নেব সেক্টর অফ ইকোনমি, সেক্টরস অফ ইকোনমি, কি কি ধরনের সেক্টরের উপর ইকোনমি বেস করে আছে। এখানেও তিন ধরনের আমরা সেক্টর দেখব। ফার্স্ট আমরা যে সেক্টরটা দেখব সেটাকে বলা হয় আমরা প্রাইমারি সেক্টর, অর্থাৎ যে এই ধরনের মুখ্য মানে একদম ইনিশিয়াল বেসিক সেক্টরকে বলা হবে প্রাইমারি সেক্টর। এখানের যারা শ্রমিক, যারা এই সেক্টরের সাথে যুক্ত, তাদেরকে বলা হয় রেড কলার ওয়ার্কার। এইগুলো থেকে কোয়েশ্চেন আসে, রেড কালার ওয়ার্কার। মেনলি এই যে সেক্টরটা, এটা রিভলভ করে বা ইভলভ করে রাউন্ডস অ্যারাউন্ড কি, যেখানে কিন্তু ন্যাচারাল রিসোর্স নিয়ে কাজ হচ্ছে, প্রকৃতির যে রিসোর্স আছে, যেরকম ধরো কৃষি জমি, একটা এগ্রিকালচার হচ্ছে একটা প্রাইমারি সেক্টর। কেন? এগ্রিকালচারে মাটি, জমি, জল এইগুলোর ওপর সার, তাহলে প্রাইমারি যে ন্যাচারাল রিসোর্স আছে, সেই রিসোর্স বেস যে সেক্টর, সেটাকে বলা হয় প্রাইমারি সেক্টর। এবং দ্যাট প্রডিউসেস দ্য প্রাইমারি বেসিক নিড, আমাদের যে একটা বেঁচে থাকার জন্য প্রাইমারি প্রোডাকশন এই সেক্টর থেকেই হয়। হোপফুলি তোমরা বুঝতে পারলে। তাহলে এক্সাম্পল হিসেবে আমরা যদি প্রাইমারি সেক্টরকে দেখি, তাহলে ওয়ান অফ দ্য মোস্ট ক্রুশিয়াল এক্সাম্পল হচ্ছে এগ্রিকালচার সেক্টর। এছাড়া অ্যানিম্যাল হাজবেন্ডারি, যেরকম আমরা গরু, ছাগল বা আমরা যে মিট প্রোডাকশনের যে সমস্ত ইকোনমি, সেগুলো কিন্তু আমাদের অ্যানিম্যাল হাজবেন্ডারি মধ্যে পড়ছে, এবং সেটা কিন্তু আমাদের কোথায় আসছে, প্রাইমারি সেক্টরের মধ্যে। নেক্সট ধরো ফিশিং, মৎস্য চাষ, এবং ইম্পর্টেন্ট ধরো মাইনিং, আমরা ধরো কোল মাইনিং করছি, পেট্রোলিয়াম মাইনিং করছি, সেটা কি কি কাজ হচ্ছে, ন্যাচারাল রিসোর্সের উপর কাজ হচ্ছে, তখন সেটাকে বলা হবে আমাদের প্রাইমারি সেক্টর। হোপফুলি নাও ইট ইজ ক্লিয়ার। কামিং টু দ্য নেক্সট সেক্টর, সেটা হচ্ছে সেকেন্ডারি সেক্টর। সেকেন্ডারি সেক্টর মেনলি কি, যেই সেক্টরটাকে আমাদের বলা হয় ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, অর্থাৎ ন্যাচারাল রিসোর্সকে র ফর্মে না ইউজ করে সেটা থেকে একটা কোনো প্রোডাক্ট তৈরি করে, এবং সেটার যে ম্যানুফ্যাকচারিং, সেল, প্রোডাকশন, সেটাকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, এবং সেটা হচ্ছে আমাদের সেকেন্ডারি সেক্টর। এবং এখানে যারা কাজ করে তাদেরকে বলা হয় ব্লু কলার ওয়ার্কার। ঠিক আছে, হয়ে গেল। এরপর এরা কিন্তু মেনলি কিভাবে কাজ করে,
এই যে সেকেন্ডারি সেক্টর এর যে ওয়ার্কাররা তাহলে কিসের ওপর কাজ করে, এরা কিন্তু ফিনিশড কিছু মানে ইউজেবল ফিনিশড গুড প্রডিউস করে। তাহলে এরা প্রডিউস করে কি ইউজ করা যাবে এই ধরনের ইউজেবল ফিনিশড গুডস এরা তৈরি করে। তাহলে হোপফুলি এটা তোমাদের ক্লিয়ার হলো। নেক্সট আমরা যদি বলি যে কোনো ধরনের ইন্ডাস্ট্রি যদি কোয়েশ্চেনে থাকে, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং এবং কনস্ট্রাকশন, ধরো বিল্ডিং তৈরি হচ্ছে, ঘর বাড়ি বা আয়রন স্টিল প্রোডাকশন হচ্ছে, এই ধরনের প্রোডাকশন ইউনিট গুলোকে কিন্তু কামস আন্ডার দ্য সেকেন্ডারি সেক্টর। নেক্সট আমরা যদি চলে আসি পরের যে জায়গাটা, সেটা হচ্ছে 3 নম্বর সেক্টর, সেটা হচ্ছে টারশিয়ারি সেক্টর। টারশিয়ারি সেক্টরে যারা কাজ করেন তাদেরকে যেটা বলা হয়, সেই যে ওয়ার্কার্সদের তাদের বলা হয় হোয়াইট কলার জব। হোপফুলি ক্লিয়ার। হোয়াইট কলার জব হচ্ছে এই টারশিয়ারি সেক্টর। এরা কিন্তু বিভিন্ন ধরনের যে সমস্ত সার্ভিস সেক্টর সেইখানে কিন্তু এরা যুক্ত থাকে। তাহলে বিভিন্ন ধরনের যে সমস্ত কি আমরা যদি উদাহরণ দিই, যেমন হোটেল ম্যানেজমেন্ট, আমরা ঘুরতে যাই, ট্রান্সপোর্ট সিস্টেম, ঠিক আছে, তারপর ব্যাংকিং সেক্টর, আমরা এই যে শিক্ষা লাভ করছি এডুকেশন সেক্টর, এইগুলো কিন্তু কামস অ্যারাউন্ড দা সোশ্যাল সার্ভিস আমরা করছি, সেইগুলো কিন্তু আমাদের অবভিয়াসলি টারশিয়ারি সেক্টরের মধ্যে পড়বে। এবং এরা কিন্তু মেইনলি কিভাবে কাজ করে, এরা কিন্তু কালেকটিভলি বিভিন্ন বিজনেসকে সাপোর্ট করতে সাহায্য করে, সেই জায়গাটায় কিন্তু এদেরকে বলা হবে আমাদের টারশিয়ারি সেক্টর। তাহলে টারশিয়ারি সেক্টরকে তাহলে আরেকটা যে নামে জানা হবে সেটাকে অবভিয়াসলি বলা হবে সার্ভিস সেক্টর। এই যে আইটি এগুলো কিন্তু টারশিয়ারি সেক্টরের মধ্যে পড়ে। এবার পয়েন্ট হচ্ছে আমরা যদি কোয়েশ্চেনে আসে, এই যে তোমাদের এগ্রিকালচারাল সেক্টর অর্থাৎ প্রাইমারি সেক্টর, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর অর্থাৎ সেকেন্ডারি সেক্টর এবং সার্ভিস সেক্টর টারশিয়ারি সেক্টর, তার মধ্যে উইথ রেসপেক্ট টু জিডিপি মানে টোটাল কান্ট্রি ইকোনমিক্সে কোন সেক্টর মেইনলি কন্ট্রিবিউট করে, সেটা হচ্ছে এই টারশিয়ারি সেক্টর। তাহলে জিডিপির রেসপেক্টে টপ কন্ট্রিবিউশন হচ্ছে এই টারশিয়ারি সেক্টর। কিন্তু আমরা যদি এমপ্লয়মেন্টের কনসেপ্টে দেখি যে এমপ্লয়মেন্ট জেনারেট করছে কোন সেক্টর সব থেকে বেশি, তাহলে অবভিয়াসলি হবে সেটা কিন্তু আমাদের প্রাইমারি সেক্টর। এবং আমরা আমাদের কান্ট্রি জানি এগ্রিকালচার কিন্তু বিগেস্ট প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ছে। তার মানে এগ্রিকালচার কিন্তু সব থেকে বড় লার্জেস্ট, আমরা যদি দেখি সেই লার্জেস্ট প্রাইমারি সেক্টর হচ্ছে এই এগ্রিকালচারাল সেক্টর। তাহলে হোপফুলি এই জায়গাটা ক্লিয়ার হলো। এবং লার্জেস্ট এমপ্লয়মেন্ট অপরচুনিটিও কিন্তু আমাদের দেয় হচ্ছে এই এগ্রিকালচারাল সেক্টর। এরপর আমরা যদি দুটো ক্যাটাগরিতে আরো ভাবে আমরা এমপ্লয়মেন্টের রেসপেক্টে উইথ রেসপেক্ট টু এমপ্লয়মেন্ট যদি দেখি, উইথ রেসপেক্ট টু এমপ্লয়মেন্ট সেই হিসাবে যদি আমরা ইকোনমিক্সকে ভাগ করি, তাহলে ইকোনমিক্সে আমরা দুটো সেক্টর দেখব। ঠিক, নাম্বার 1 সেটাকে বলা হয় ফর্মাল সেক্টর, আর একটা হচ্ছে ইনফর্মাল সেক্টর। বোঝা গেল? ফর্মাল সেক্টর কে আরো একটা নামে জানা যায় যেটাকে বলা হয় অর্গানাইজড সেক্টর, আর ইনফর্মাল সেক্টরকে কি বলা হয় আনঅর্গানাইজড সেক্টর। তাহলে এই দুটো কিসের রেসপেক্টে ভাগ করলাম আমরা, এমপ্লয়মেন্টের রেসপেক্টে। নাও কামিং টু দ্য সেক্টর, যেটা আমরা ফর্মাল সেক্টর বা অর্গানাইজ সেক্টরের কি কি ফিচার্স আছে সেটা আমরা দেখে নেব। অর্গানাইজ সেক্টরের যে ফিচার্সটা হচ্ছে, এখানের যে এমপ্লয়মেন্ট তার সেই এমপ্লয়মেন্ট ইজ ভেরি রেগুলার এবং স্ট্রাকচার্ড এমপ্লয়মেন্ট। ফর এক্সাম্পল, আমরা যারা গভর্নমেন্ট জব করি তাদের যে সার্ভিস সেটা হচ্ছে অর্গানাইজড বা ফর্মাল সেক্টরে আমরা কাজ করব। কেন? তার ফিচার্সে আমাদের আছে কিন্তু সিকিউরিটি অফ জব। আমাদের যে কোনো দিন ধার ধাক্কা দিয়ে আমাদের এমপ্লয়ীদের পার করে দেওয়া যাবে না, বিকজ অফ দ্য সিকিউরিটি অফ দ্য জব। এবং আমরা যদি দেখি আমাদের একটা ফিক্সড টেনিওরও আছে, আমরা কিন্তু 60 পর্যন্ত আমরা চাকরি করব অ্যান্ড আফটার দ্যাট উই ক্যান রিজাইন। এবং সেই জায়গায় আমাদের কিন্তু একটা পে স্কেল, যেটা পে স্কেলও কিন্তু আমাদের যেটা স্টেবল পে স্কেল বাই অ্যাক্ট দ্বারা রেগুলারাইজড হচ্ছে ফর্মাল বা অর্গানাইজ সেক্টর। এখানে যারা এই সেক্টর কিন্তু অ্যাকচুয়ালি রেজিস্টার্ড উইথ গভর্নমেন্ট এবং ল অ্যাবাইডিং, ল পার্টিকুলার সেখানে একটা ল আছে যার আন্ডারে কিন্তু ফর্মাল সেক্টর কাজ করে। এবং সেখানে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের বেনিফিট থাকবে, যেমন পেড বেনিফিট থাকবে, লিভ
পেড লিভ পাওয়া যাবে, প্লাস মেডিকেল অ্যালাওয়েন্স পাওয়া যাবে, বিভিন্ন ধরনের এই ধরনের যে অ্যালাওয়েন্স এইগুলো আমরা পাবো। মেনলি এগুলো কিন্তু গভর্নমেন্ট এন্টিটি দ্বারা রেজিস্টার্ড এবং পার্টিকুলার একটা ল দ্বারা গভর্ন। আমাদের কান্ট্রি অ্যাকচুয়ালি যদি আমরা ফিগার দেখি 7 থেকে 8% কিন্তু অনলি এই ফর্মাল বা অর্গানাইজ সেক্টরে এমপ্লয়েড। কামিং টু দ্য নেক্সট, আমরা যদি দেখি ইনফর্মাল, যদি আমরা সেক্টরটা দেখে নিই, ইনফর্মাল বা আনঅর্গানাইজড সেক্টর, এইটা যদি দেখি তাহলে এর হচ্ছে কমপ্লিটলি রিভার্স ফেনোমেনা দেখা যাবে, যেখানে কিন্তু আমরা এটা দেখব এখানে কিন্তু জব ইনসিকিউর। আমরা কোভিড টাইমে দেখেছিলাম আমাদের কিন্তু গভর্নমেন্ট যারা জব, তাদের জব যায়নি, কিন্তু প্রচুর প্রাইভেট কোম্পানি থেকে কিন্তু শ্রমিক ছাঁটাই হয়েছে, কারণ তারা অর্গানাইজড সেক্টর ছিল না। এরপর ফিক্সড টেনিওর অফ সার্ভিস থাকে না, জব আওয়ারও ফিক্স থাকে না, এইগুলো হচ্ছে মেইনলি আনঅর্গানাইজ সেক্টরের প্রবলেম। এবং আনঅর্গানাইজ সেক্টরে বিভিন্ন ধরনের যে বেনিফিট, যেরকম প্রভিডেন্ট ফান্ড, ঠিক, তারপরে তোমার বিভিন্ন যে লিভ ফেসিলিটি, মেডিকেল অ্যালাওয়েন্সেস, এইগুলো কিন্তু কিছুই থাকে না। অন দি কন্ট্রারি, সেখানে কিন্তু যেটা দেখা যাবে মেনলি সেগুলো কিন্তু গভর্নমেন্ট দ্বারা রেজিস্টার্ড নয় এবং নট গভর্নমেন্ট রেজিস্টার্ড, ঠিক। এবং সেখানে জন্য তারা কি কিন্তু যে আমাদের কান্ট্রি যে সমস্ত লেবার ল আছে সেগুলো তারা বাধ্য নয় টু অ্যাবাইড বাই। অ্যাবাইড বাই মানে কি? মেনে চলতে তারা বাধ্য নয়, মেনে চলে না তারা, ঠিক আছে। তাহলে দিস ইজ দ্য মেন ফিচার্স অফ দ্য আনঅর্গানাইজড অফ দ্য ইনফর্মাল সেক্টর। এবং আমাদের কান্ট্রি 92 থেকে 93% ওয়ার্ক ফোর্স কিন্তু আমাদের এই আনঅর্গানাইজড সেক্টরের সাথে যুক্ত। তাহলে হোপফুলি এই জায়গাটা তোমাদের ক্লিয়ার হয়েছে। আজকে এই বেসিক জায়গাটাই আমরা ক্লিয়ার করতে চাইলাম। আমি অলরেডি বললাম এগ্রিকালচারাল সেক্টর কিন্তু আমাদের ইন্ডিয়াতে, আমরা যদি বলি এগ্রিকালচার কিন্তু আমাদের ম্যাক্সিমাম ওয়ার্ক ফোর্সকে সাপোর্ট করছে, ঠিক আছে। বাট কন্ট্রারি মিনিমাম কন্ট্রিবিউশন করছে কিন্তু জিডিপিতে, অর্থাৎ গ্রস ডোমেস্টিক যে প্রোডাক্ট, অর্থাৎ কান্ট্রিতে যে ইনকাম হচ্ছে তাতে কিন্তু সব থেকে লিস্ট কন্ট্রিবিউটার। অন দি আদার হ্যান্ড আমরা যদি টার্সিয়ারি সেক্টর দেখে নিই, টার্সিয়ারি সেক্টর কিন্তু মিনিমাম ওয়ার্ক ফোর্স ইউজ করছে কিন্তু ম্যাক্সিমাম জিডিপির কন্ট্রিবিউশন করছে। তাহলে এই জায়গা থেকে আমাদের কোয়েশ্চেন আসতে পারে। এছাড়া আমরা ইন্ডিয়াতে যদি দেখে নিই, তাহলে ইন্ডিয়ার মধ্যে কিন্তু আমরা যদি কান্ট্রির হিসাবে দেখি, আমরা এখন একটা ডেভেলপিং কান্ট্রিতে আছি। অ্যাজ এ ইন্ডিয়া আমরা একটা ডেভেলপিং কান্ট্রিতে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মধ্যে যে পভার্টি রেট সেইগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে আছে। তাহলে এই হচ্ছে পুরো জায়গাটা গেল। তো বেসিক্স অফ দ্য ইকোনমি, আরো একটা জায়গা আমাদের যেটা পড়ার সেটা হচ্ছে ইকোনমিক্সে দুটো টাইপ হয়। প্রথম টাইপস অফ ইকোনমিক, যদি আমরা ইকোনমিক স্টাডিকে বুঝি তাহলে দুটো ভাবে ইকোনমিকে স্টাডি করা যায়। ওয়ান ইজ দ্য মাইক্রো ইকোনমি, অ্যানাদার ইজ দ্য ম্যাক্রো ইকোনমিক কনসেপ্ট। এই যে মাইক্রো আর ম্যাক্রো ইকোনমির এই ক্লাসিফিকেশন, এটা প্রথম দিয়েছিলেন যে বিজ্ঞানী, তার নাম হচ্ছে রামগার ফ্রিস। এই নামটা মনে রাখবে, এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। প্রথম ইন দ্য ইয়ার অফ 1939 তারা কিন্তু এই যে ক্লাসিফিকেশন অফ ম্যাক্রো এবং মাইক্রো ইকোনমি সেটাকে কিন্তু তারা দিয়েছিলেন। এরপর মাইক্রো ইকোনমি মানে কি, যদি আমরা দেখি মাইক্রো ইকোনমি কনসেপ্টটার মানে কি। মাইক্রো ইকোনমি হচ্ছে এমন একটা কনসেপ্ট বা যেখানে ব্রাঞ্চ অফ দ্য ইকোনমি, যেখানে কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল লেভেলের অর্থাৎ ক্ষুদ্র লেভেলে কনজিউমার প্রোডাকশন, ঠিক আছে, এইগুলোকে আমরা স্টাডি করে থাকি। অর্থাৎ ইন্ডিভিজুয়াল লেভেলে একটা সোসাইটাল ছোট্ট লেভেলে যখন স্টাডি হয় সেটাকে বলা হয় মাইক্রো ইকোনমি। আমরা যদি ধরো একটা ফ্যামিলি বা হাউস হোল্ড নিয়ে কথা বলি, সেইখানে যে ইকোনমিক ম্যানেজমেন্ট আমরা প্রত্যেকটা ফ্যামিলিতেও আমরা জানি, আমরা যে ধরো স্যালারি ইনকাম করি বা আমরা যে বিজনেস করে যে প্রফিট ইনকাম করি সেটাকে কিন্তু আমরা ম্যানেজ করি। হয় আমরা অথবা আমাদের যারা গার্জেন বাবা বা মা, তারা কিন্তু একটা সংসার চালাচ্ছেন। এই যে সংসার চালানো, এখানেও কিন্তু একটা ওয়েলথের ম্যানেজমেন্ট হচ্ছে, এখানেও কিন্তু একটা টাকা পয়সা লাগছে, কিন্তু এটা কিন্তু বৃহৎ লেভেলে না, একটা ছোট্ট পকেটস লেভেলে, ফ্যামিলি লেভেলে, হাউস হোল্ড লেভেলে। এবং
তাই তাকে বলা হয় মাইক্রো ইকোনমিক ম্যানেজমেন্ট। অর্থাৎ ইন্ডিভিজুয়াল লেভেলের ইকোনমিকে বলা হয় মাইক্রো ইকোনমি, এবং সেই জায়গাটা কিন্তু আমাদের অপারেশনাল হবে কিন্তু অনলি ফর অ্যাপ্লিকেবল ফর স্মল পকেটস লাইক ফ্যামিলি অ্যান্ড হাউস হোল্ড। অন দি আদার হ্যান্ড আমরা যদি ম্যাক্রো ইকোনমিক কনসেপ্ট দেখি, ম্যাক্রো ইকোনমি কিন্তু একটা লার্জার হলিস্টিক হোল কান্ট্রি লেভেল, নেশন লেভেল, ঠিক আছে, একটা স্টেটের বৃহৎ একটা স্টেট লেভেলে, এই ইন্টারন্যাশনাল লেভেলে আমরা যদি গ্লোবের একটা ইকোনমিক দেখি, গ্লোবাল ইকোনমিক্স এর আমরা কথা বলি, সেগুলো কিন্তু অবশ্যই কামস আন্ডার দা ম্যাক্রো ইকোনমিক কনসেপ্ট, এবং সেখানে কিন্তু আমাদের বিভিন্ন কনসেপচুয়াল ইন্টারলিঙ্ক বিটুইন দ্য কান্ট্রি আমাদের স্টাডি করতে হবে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এগ্রিগেট বিভিন্ন ভ্যারিয়েবলস এর ওপর আমাদের স্টাডি করে আমাদের ম্যাক্রো ইকোনমিক্স এর কনসেপ্ট কিন্তু ডেভেলপ করবে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য বেসিক্স অফ দ্য ইকোনমিক্স। আজকের ক্লাসে এইটাই ছিল আমার পুরো ডিসকাশনের বিষয়। অনেকগুলো জায়গা নিয়ে আলোচনা করলাম, এবং আমরা যে নেক্সট যে জায়গাটা, আমি কয়েকটা ফ্যাকচুয়াল জায়গা বলে দিচ্ছি। আমি অলরেডি বললাম ইন্ডিয়া কিন্তু আমাদের একটা মিক্সড ইকোনমি। এটা কিন্তু 1948 এর থেকে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল যে পলিসি এসেছিল আমাদের, এটা আমরা পড়বো পরবর্তীকালে, ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1948 এ কিন্তু ইন্ডিয়াকে মিক্সড ইকোনমি হিসাবে কনসিডার করা হয়েছিল, এবং সিন্স 1948 আমাদের ইন্ডিয়াতে কিন্তু পাবলিক সেক্টর আর প্রাইভেট সেক্টর কিন্তু কো এক্সিস্ট করছে। অর্থাৎ আমরা বিভিন্ন জায়গায় জানি, ধরো আইওসিএল বা গেল, সেল, এনটিপিসি, এগুলো কিন্তু প্রাইভেট নয়, এগুলো পাবলিক ওনারশিপ আছে, এখানে গভর্নমেন্টের স্টেক আছে। আবার বিভিন্ন ধরনের টিসিএস, বিভিন্ন আইটি সেক্টর, সেগুলো কিন্তু প্রাইভেট কোম্পানি, এবং দে আর রানিং ওয়ান্ডারফুলি অ্যান্ড কন্ট্রিবিউটিং ইন দ্য গ্রোথ অফ দ্য ইকোনমি। এছাড়া আমরা যে জায়গাটা আমাদের কথা দেখতে হবে সেটা হচ্ছে ডুয়াল ইকোনমিতে আমরা বিশ্বাস করি। হোয়াট ইজ ডুয়াল ইকোনমি? ডুয়াল ইকোনমি মানে যেখানে এগ্রিকালচার এবং ইন্ডাস্ট্রি দুটোই সাইমালটেনিয়াসলি গ্রো করছে, এগ্রিকালচারের ওপরও ফোকাস আছে, ইন্ডাস্ট্রির ওপরও ফোকাস আছে, সেই ধরনের ইকোনমিকে বলা হয় ডুয়াল ইকোনমি। তাহলে আমাদের ইন্ডিয়া ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ দ্য ডুয়াল ইকোনমি। এই হচ্ছে পুরো জায়গাটা। আর লাস্ট আর একটা জায়গা, ছোট্ট জায়গা, যেটা হচ্ছে দুটো কনসেপ্ট হয়, একটা হচ্ছে ওপেন ইকোনমি আর একটা হচ্ছে ক্লোজড ইকোনমি। ঠিক, এইখানে ওপেন ইকোনমি মানে কি? যেখানে রেস্ট্রিকশন নেই। কি রেস্ট্রিকশন নেই? ট্রেড রেস্ট্রিকশন নেই। তাহলে ট্রেড রিলেশন উইথ আদার কান্ট্রি অ্যালাউড, ইজ অ্যালাউড, মানে আমরা ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারবো যে ইকোনমিকে, তাকে বলা হয় ওপেন ইকোনমি। তাহলে আমরা ইন্ডিয়াকে কি ইকোনমি বলবো? ওপেন ইকোনমি। ইউএসএ কে কি ইকোনমি বলবো? ওপেন ইকোনমি। কারণ এখানে কিন্তু বিশ্বের সাথে, বিশ্বের অন্যান্য দেশের সাথে ইম্পোর্ট এক্সপোর্ট হচ্ছে, ট্রেড রিলেশন কিন্তু আছে। বাট আমাদের এই বিশ্বে এমন অনেক দেশ আছে যারা কিন্তু তাদের নিজেদের মানচিত্রের বাইরে কোনো কান্ট্রির সাথে ট্রেড রিলেশন রাখে না। টু সাম এক্সটেন্ট আমাদের কান্ট্রিতে কিন্তু মানে আইডিয়াল সিচুয়েশন কিন্তু যদি দেখা যায়, আমাদের কোনো দেশই কিন্তু এখন আমাদের বিশ্বের যা সিচুয়েশন, ক্লোজড ইকোনমি নেই। বাট ক্লোজেস্ট টু কোস্ট, মানে ক্লোজেস্ট যদি আমরা দেখি তাহলে কিন্তু নর্থ কোরিয়া, দেখবে নর্থ কোরিয়া নিজেরা সার্চ করবে, এমন একটা কান্ট্রি যেখানে ডিক্টেটরশিপ চলে, সেই নর্থ কোরিয়া কিন্তু ইজ অ্যান ক্লাসিক এক্সাম্পল অফ ক্লোজড ইকোনমি, যেখানে কিন্তু মেনলি নো trade relation with the external world, no trade relation with other country, সেটাকে বলা হয় ক্লোজড ইকোনমি। তাহলে হোপফুলি এটা বোঝা গেল। এবং আমি জাস্ট লাস্ট একটা জায়গা বলবো, যে ডুয়াল ইকোনমি বললাম, এগ্রিকালচার আছে, ইন্ডাস্ট্রি আছে, ইন্ডিয়া ইজ এ ডুয়াল ইকোনমি। সেখানে আরেকটা লেখো, ডুয়াল ইকোনমি এমন একটা ফিচার যেখানে কিন্তু কো এক্সিস্ট করবে, কো এক্সিস্টেন্স অফ কি, হাইলি একটা ডেভেলপড সেক্টর এবং একটা প্রিমিটিভ সেক্টর, অর্থাৎ যেখানে খুব একটা ডেভেলপড হয়নি, ওল্ড কোনো একটা মডেল নিয়ে কাজ করছে, সেই ধরনের সেক্টরও কিন্তু সাইমালটেনিয়াস কোএক্সিস্ট করবে। এই ধরনের সেক্টর অফ ইকোনমিকে বলা হয় ডুয়াল ইকোনমি, এবং ইন্ডিয়া হচ্ছে ডুয়াল ইকোনমি, যেখানে আমরা দেখবো মানে প্রত্যন্ত গ্রামে সাধারণ মানুষ এগ্রিকালচার করছে, আবার ইন্ডিয়ার মতো কান্ট্রিতে হাইটেক এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্ডাস্ট্রি, বড় বড় আইটি সেক্টর চলছে, অর্থাৎ হাইলি ডেভেলপড একটা ইন্ডাস্ট্রি আছে, আবার একটা প্রিমিটিভ ইন্ডাস্ট্রি আছে। সো দিস ইজ দ্য এক্সাম্পল অফ দ্য ডুয়াল ইকোনমি। কেমন লাগলো বলো? নেক্সট ভিডিওতে আমরা পরের ইকোনমিক্সের চ্যাপ্টারটা কন্টিনিউশন করবো। আজকের মতো বেসিক্স অফ ইকোনমি এইটুকু।